আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেডের নিয়মিত আয়োজন জেড ফোকাসে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। আজ কথা বলবো হাসিনার ভারতে অবস্থান নিয়ে। তাকে নিয়ে কি করতে চায় ভারত, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব নিয়েই বা তারা কি ভাবছে। পাশাপাশি আমরা কথা বলবো গ্যাস বিদ্যুৎ সংকট এবং একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও। আর এই সমস্ত নিয়ে আলোচনার জন্য আজ আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাংবাদিক ও লেখক আমিন আল রশিদ। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই জানতে চাই, হাসিনা তো 2 বছরের উপরে ভারতে অবস্থান করছেন, তাকে নিয়ে ভারত আসলে ঠিক কি পরিকল্পনা করছে? একে আমরা দেখছি ঢাকা ভারতকে স্পষ্ট বার্তা দিয়ে ফেলেছে ইতিমধ্যেই যে হাসিনাকে নিয়ে ভারত যা করাচ্ছে বা করতে চাইছে, হাসিনা কার্ড হিসেবে যেটাকে আমরা বলি সাধারণত, সে বিষয়ে ঢাকার অবস্থান একেবারেই নেগেটিভ। যত সুস্পষ্ট বার্তা আমরা গত স্টেটমেন্টে দেখেছি তা আগে দেখিনি। একই সাথে আমরা দেখলাম ভারতের দিক থেকেও ঢাকাকে মোটামুটি এক ধরনের সমঝোতায় আনার চেষ্টা চলছে। দীনেশ ত্রিবেদী, ভারতের বাংলাদেশে যে হাই কমিশনার, তিনি গত পরশুদিন ব্যাপক দৌড়ঝাঁপ করলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বসলেন, এর আগের দিন তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। এরপর গতকালকে আমরা দেখলাম তিনি দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে কথা বললেন। আসলে আপনার কি মনে হয়, দিল্লি ঢাকার কাছ থেকে কি চাচ্ছে, আর দিল্লি শেখ হাসিনাকে নিয়ে কি করতে চাচ্ছে? অনেক ধন্যবাদ। আসলে কি চাচ্ছে এটা আমরা ধারণা করতে পারি, কিন্তু আমরা জাজমেন্ট দিতে পারি না। ধরেন, আমি যেটা মনে করি যে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ এবং ভারতের চিন্তাগত একটা বড় পার্থক্য আছে। সেটা হলো যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের মানুষ মনে করে, বা যেটা প্র্যাকটিক্যাল, যে শেখ হাসিনা হচ্ছেন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত একজন প্রধানমন্ত্রী, যিনি পালিয়ে গেছেন দিল্লিতে, ভারতে। এখন উনি পালিয়ে গেছেন নাকি রাষ্ট্রীয় আয়োজনে গেছেন, এটা সেটেলমেন্ট ছিল, যেটাই আপনি শব্দ যাই বলেন না কেন, উনি তো বাংলাদেশে নেই, উনি ক্ষমতাচ্যুত, এটা হচ্ছে রিয়েলিটি। তার মানে উনি বাংলাদেশের দৃষ্টিতে, বাংলাদেশের মানুষের দৃষ্টিতে, সরকারের দৃষ্টিতে হচ্ছেন একজন পলাতক প্রধানমন্ত্রী, যিনি মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। কিন্তু ভারত এটা মনে করে কিনা? ভারত মনে করে যে শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী, যিনি ভারতে আশ্রয় নিয়েছেন। ভারত ইতিপূর্বেও বিভিন্ন জাতীয় নেতাকে আশ্রয় দিয়েছে বিভিন্ন দেশের। সেভাবেই ভারত শেখ হাসিনাকে মূলত একজন রাষ্ট্রীয় গেস্ট হিসেবে ট্রিট করে, এবং ভারত শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে ট্রিট করে। এই একই ব্যক্তি, মানে একই চেয়ারে শেখ হাসিনার জায়গায় অন্য কোনো রাষ্ট্রনায়ক বা অন্য কোনো সরকার প্রধান থাকলে ভারতের এই ট্রিটমেন্ট এরকম নিশ্চয়ই হতো না। এখানে ব্যক্তি ম্যাটার করে। এখানে ব্যক্তি হচ্ছেন শেখ হাসিনা, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, এবং এই ফ্যামিলির সঙ্গে বা বঙ্গবন্ধুর সঙ্গে বা শেখ হাসিনার সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্কটা 5 বছরের না, সম্পর্কটা দীর্ঘদিনের, যুগের পর যুগের, এবং এই স্বাধীনতার আগে থেকে সম্পর্ক। ফলে যেহেতু ব্যক্তিটি শেখ হাসিনা, অতএব তার প্রশ্নে ভারত সরকারের, সেটা ক্ষমতায় বিজেপি থাকুক আর কংগ্রেস থাকুক, তাদের দৃষ্টিভঙ্গিটা ডিফারেন্ট। ফলে তারা শেখ হাসিনাকে এখন পর্যন্ত একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হিসেবেই মনে করে, এবং মনে করে যে তাকে আশ্রয় দেওয়াটা তাদের দায়িত্ব, এবং তারা তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ প্রোটোকলে সর্বোচ্চ সম্মান মর্যাদার সঙ্গে রেখেছে। ফলে এই অবস্থায় আমি বললাম যে চিন্তাগত পার্থক্য। বাংলাদেশ যেভাবে শেখ হাসিনাকে ট্রিট করে, ভারত শেখ হাসিনাকে ট্রিট করে না। এই যেহেতু ট্রিট করে না, অতএব শেখ হাসিনাকে ভারত একজন বন্দী হিসেবে, একজন কনভিক্টেড আসামি হিসেবে বাংলাদেশ যে প্রক্রিয়া চাইবে সেই প্রক্রিয়া ফেরত দেবে, এটা ভাববার কোনো কারণ নাই। ফলে এইখানে এক ধরনের সমঝোতা হতে হবে। সেই সমঝোতার প্রক্রিয়াটা চলছে বলে আমাদের কাছে মনে হয়, যে এটা হয়তো এখন শেখ হাসিনা এক ধরনের সেটেলমেন্টের মধ্য দিয়ে আসবেন। আসার পরে ওনাকে নিশ্চয়ই ওনার জন্য একটা বিশেষ জেলখানা বানাতে হবে, যেটা 111-এর সময় আমরা দেখেছি যে 2 নেত্রীকে সংসদ ভবনের ভেতরে বিশেষ জেলখানা করে রাখা হয়েছিল। সম্ভবত শেখ হাসিনাকে রাখার জন্য ক্যান্টনমেন্টের একটা ব্যবস্থা করতে হবে। ওনার বিচারিক প্রক্রিয়াটা চলতে থাকবে। অর্থাৎ ভারত যেটা চায় যে শেখ হাসিনা যদি আসেন, কিংবা তাকে যদি পাঠাতে হয়, কিংবা শেখ হাসিনা নিজেই যদি ঘোষণা দিয়েছেন আসবেন, তাহলে সেটা হতে হবে সম্মানজনক, যে উনি এসে ওনার লাইফ যেন থ্রেটের মধ্যে না পড়ে, যেন ওনাকে ফাঁসিতে ঝুলতে না হয়। এই নিশ্চয়তাটুকু ভারত চায়। ভারত চায় যে হ্যাঁ, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার হতে থাকবে, কিন্তু সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ যেন কোনো না কোনো ফর্মে ধীরে ধীরে হলেও, লম্বা প্রসেসের মধ্য দিয়ে হলেও রাজনীতিতে অ্যাক্টিভ হয়। অর্থাৎ যেই ইনক্লুসিভ পলিটিক্সের কথা ভারত বলে, ইভেন আমেরিকা, চায়নাও বলে ইনক্লুসিভ পলিটিক্সের কথা, আপনি দেখবেন যে আগামী দিনগুলোয় ইনক্লুসিভ পলিটিক্সের কথা জোরালোভাবে হবে।
অর্থাৎ কোনো না কোনো ফর্মে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে, কিংবা উনি যদি আসতে চান আসার পরে ওনার নিরাপত্তা নিশ্চিত করা, এবং সে বিচার চলতে থাকবে, কিন্তু পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে পারে, এটা ভারত চায় বলে আমার ধারণা। আসলে ইনক্লুসিভ বিষয়টা কি, আমরা হিটলারের পরবর্তী সময় জার্মানিতে দেখেছি রিকনসিলিয়েশন কমিশন হয়েছে, তারাও করেছে। তারা কিন্তু হিটলারকে বাদ দিয়ে, হিটলারের দলকে বাদ দিয়ে এবং হিটলারের দলে যারা ছিলেন নেতৃস্থানীয় পর্যায়ে তাদের সবার বিচার নিশ্চিত করে তারপরে রিকনসিলিয়েশনে গিয়েছেন। তাহলে আমাদের এখানে যদি আপনি ইনক্লুসিভনেসের কথা বলতে চান বা রিকনসিলিয়েশন, যে ভাষায় আপনি বলেন, জিনিসটা হচ্ছে এক ধরনের ঐক্যমত্য, সবার একসাথে অংশগ্রহণ, সেটা যদি আপনি নিশ্চিত করতে চান, তো তার আগে তো আমাদের ওই বিচারগুলো নিশ্চিত করতে হবে। যারা যে ভুলগুলো করেছে, অবশ্যই আওয়ামী লীগ দেশে রাজনীতি করবে, কিন্তু যে ভুল তাদের দল, তাদের নেতৃত্ব দ্বারা সংগঠিত হয়েছে, তারা যা করেছে সেগুলোর বিচার নিশ্চিত করার আগেই, বিচার হওয়ার আগেই তারা নির্বাচনে আসবে, তারা রাজনীতি করবে, এই দাবিটা, এই চাওয়াটা কি একটু বেশি হয়ে যায় না? পাশাপাশি আমার আরেকটা অংশের জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে গতকালকে বাশার আল আসাদের, সিরিয়ার যে সাবেক প্রেসিডেন্ট, তার একটা রায় হয়েছে মৃত্যুদণ্ডের। সে সিরিয়া থেকে তিনি পদত্যাগ করার পর 2024 ডিসেম্বরে তিনি যখন ক্ষমতাচ্যুত হলেন, পদত্যাগ করতে বাধ্য হলেন, তখন তিনি রাশিয়ায় পালিয়ে যান। এবং সেই সময় থেকে 2024 ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত, বা আমি যদি বলি আজকে পর্যন্ত, বাশার আল আসাদের কোনো একটি স্টেটমেন্টও রাশিয়া থেকে কোনো জায়গায় বের হয় নাই। তো যেই ব্যক্তি বাধ্য হলেন পালিয়ে যেতে, আপনি হাসিনার চলে যাওয়াকে যেভাবেই দেখেন, মানে রাষ্ট্রের ব্যবস্থাপনায় হাসিনা চলে গিয়েছেন, হাসিনা পালিয়ে গিয়েছেন, হাসিনা যেভাবেই যান, তিনি দেশ থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। তো এই বাশার আল আসাদের বিষয়টাকেই আমি আসলে, এর আগেও আছে, বেন আলীও আছে, সৌদি আরবে গিয়েছিলেন, ওখানে উনি মারা গিয়েছেন, কিন্তু তিউনিসিয়া থেকে তার পদত্যাগের পর, ক্ষমতাচ্যুত হওয়ার পর সৌদি আরবে যাওয়া যে নির্বাসিত সময়টা, সে সময় তার কোনো স্টেটমেন্ট, রাজনৈতিক বক্তব্য তো মানে প্রশ্নই আসে না। আমরা দেখিনি সেই একই বিষয়ে হাসিনাও ক্ষমতাচ্যুত হলেন এবং শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিল এবং তাকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে কথা বলার জন্য। এই বিষয়টাকে কি ভারত ঠিক আছে? না, আমি এখানে বলি যে প্রত্যেকটা দেশের পলিটিক্স, তার দেশের জনগণ, তার দেশের রাষ্ট্র কাঠামো, তার সমাজ, তার সমাজের দর্শন আলাদা। এখন হিটলারের সঙ্গে আপনি শেখ হাসিনার তুলনা করবেন কিনা, নাজি পার্টির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করবেন কিনা, সেটা আরেকটা ডিবেট। আমি পরিস্থিতির সাথে আমি বলছি যে আসছি সেখানে। বাশার আল আসাদের সঙ্গে তুলনা করবেন কিনা, বাশার মিডল ইস্টের পলিটিক্যাল কাঠামো একরকম, জার্মানি বা ইউরোপের পলিটিক্যাল কাঠামো একরকম, বাংলাদেশটা আর রকম। বাংলাদেশের পলিটিক্সটা বাংলাদেশের মতো করে বুঝতে হবে। এইখানে 24 সালে যে অভ্যুত্থান হয়েছে, যেটাকে আপনি রাজনৈতিক আন্দোলন বলেন, অভ্যুত্থান, কেউ কেউ কোটানকোট বিপ্লব বলেন, যে শব্দ আপনি বলেন না কেন, একটা আপরাইজিং তো হয়েছে। সেই আপরাইজিং এ তো আওয়ামী লীগের পতন হয়েছে, এটা তো ফ্যাক্ট। তাহলে এর সঙ্গে বাংলাদেশের মানুষের এখন তো অনেক ধরনের ন্যারেটিভ তো নতুন করে বের হচ্ছে, যে এই আন্দোলনের পেছনে কি ছিল এখন আসছে। একটা ছোট্ট সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির যে আন্দোলনটা এত স্ফুলিঙ্গ আকার ধারণ করলো তো গণহত্যা বা ম্যাসিভ কিলিং এর কারণে, এবং বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নামলো। তো তার মানে আপনি এর সঙ্গে সিরিয়ার ঘটনাটা অন্য, জার্মানির ঘটনাটা অন্য। ফলে আমি তুলনা না করেও যদি বলি যে একটা ঘটনা ঘটেছে এবং সেখানে অপরাধ হয়েছে, সেই অপরাধটা নানা এন্ড থেকে হয়েছে। আপনি বিচারের কথা বলছেন, বিচার তো চলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার হচ্ছে না, বিচারের প্রক্রিয়াটা তো চলমান। একটা লোয়ার কোর্টে প্রক্রিয়া সম্পন্ন না করেই আমি ওই পর্যন্ত আসছি, পলিটিক্সে ইনক্লুড করা এটা কতটা যথাযথ হবে সেই জায়গায় আমি আসছি আপনাকে, যে বিচার তো একটা লম্বা প্রসেস। লোয়ার কোর্টে বিচার হওয়ার পরে এটা হাইকোর্টে যায়, অ্যাপিলেট ডিভিশনে যায়, দীর্ঘ প্রসেস। এখন আওয়ামী লীগকে কালকেই পলিটিক্স করতে দিতে হবে এই কথা তো কেউ বলে নাই, বা ভারতও নিশ্চয়ই বলে নাই। আমি এটা ধারণা থেকে বলছি যে ভারত হয়তো চায়, কিংবা নট অনলি ভারত, আপনি দেখবেন যে আগামী দিনগুলো বাংলাদেশের অন্যান্য যারা ডেভেলপমেন্ট পার্টনার, তারাও হয়তো বলা শুরু করবে যে কোনো, যে আওয়ামী লীগের যদি 30% মতো ভোট সমর্থন থাকে, এই মানুষগুলো কি করবে? আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত, যারা অপরাধ, লুটপাট, টাকা পাচারের সঙ্গে জড়িত, তার পার্সেন্টেজ কত? এবং যারা শীর্ষ, মানে ধরেন জুলাই আন্দোলনের সময় যাদেরকে আমরা দেখেছি যে অনেক ভোকাল, হোম মিনিস্টার, তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী, এই যে কিছু লোক, আর্মির কিছু অফিসার যারা এখন জেলে আছেন, কিছু লোক যাদের অপরাধের সঙ্গে তৃণমূল পর্যায়ের নেতাদের অপরাধের তো কোনো তুলনা হয় না। কেউ ধরেন 1 লাখ টাকা দুর্নীতি করেছে, আর কেউ 1000 কোটি টাকা দুর্নীতি করেছে, এক তো না। ফলে এই যাদের বিরুদ্ধে বড় বড় অভিযোগ, এই বিচার তো ট্রাইব্যুনালে হচ্ছে, এবং লোকাল বিভিন্ন থানায় অজস্র মামলা আছে। এই বিচারিক প্রক্রিয়া কতদিনে শেষ হবে?
অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যাবে, তারপরে আপনি যদি মনে করেন যে এক ধরনের রিকনসিলিয়েশনের যে শব্দটা আসছে, এটা কিন্তু একটা বিএনপি বলেছিল যে একটা ট্রুথ কমিশন করবে, এবং সেই ট্রুথ কমিশনটা করাটা এখন জরুরি। অর্থাৎ আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে ম্যাসিভ অভিযোগ, সেটা আপনি হত্যা বলেন, সেটা আপনি টাকা পাচার বলেন, লুটপাট বলেন, আমরা তো দেখেছি আওয়ামী লীগের শেষ কয়েকটা বছর তারা একটা জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। ফলে তাকে একটা বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, এটা হচ্ছে ট্রু, একটা মুদ্রার একটা অংশ। আর একটা অংশ হচ্ছে এই যে আপনি শুধুমাত্র শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে আর একটা দেশের, ভারতের কিংবা অন্য কোনো দেশের সম্পর্কটা আটকে থাকবে, পৃথিবীর আর কোনো ইস্যু কি নাই? ধরেন এইটা তো একটা ইস্যু, শেখ হাসিনার ইস্যুর কারণে কি আমি ভারতের সঙ্গে আমার যে অন্যান্য যে ইস্যু সেগুলোকে আমি স্টপ করে রাখবো? এটা হয় না। সেগুলি তো বন্ধ হয়ে নেই, না, নেই, আমাদের বাণিজ্য কিন্তু হ্যাঁ চলছে, সেটাই বলছে যে তার মানে এটা, আমাদের ওইটাই যে আমাদের দুটি রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক একরকম, দলের সঙ্গে দলের সম্পর্ক একরকম, পিপলস টু পিপলস সম্পর্ক আরেক রকম। দেখেন অভ্যুত্থানের পরে দীর্ঘদিন ভারতে আমাদের একরকম বিচ্ছিন্ন, মানে সাধারণ মানুষের যাওয়া আসার সুযোগটা ছিল না, প্রচুর লোক ট্রিটমেন্টে যেত, ঘুরতে যেত, সেটা বন্ধ হলো। রিসেন্টলি সেটা ওপেন হয়েছে, সেটা বড় আকারে হয় নাই। তার মানে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, এটাতে শেখ হাসিনা আটকে থাকবে না। সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক, শেখ হাসিনা আটকে থাকবে না। প্রবলেমটা হয়েছে কোথায়? যে ভারতের শাসক গোষ্ঠীরা, সেটা কংগ্রেস বিজেপি যেই হোক না, তারা মনে করে, বিশ্বাস করে আওয়ামী লীগ হচ্ছে তাদের একমাত্র ট্রাস্টেড পার্টনার বা পরীক্ষিত বন্ধু। এইখানে তার যে চিন্তা, এই চিন্তার মধ্যে একটা তফাৎ থেকে গেছে, যে কারণে শেখ হাসিনা ইস্যুতে বা আওয়ামী লীগের রিকনসিলিয়েশন ইস্যুতে ভারত যেরকম করে চায়, বাংলাদেশ সেরকম করে চায় না। ফলে আপনার পয়েন্টটাই রাইট যে বিচারিক প্রক্রিয়াটা শেষ হওয়ার আগ পর্যন্ত, শেষ না হওয়ার আগে যদি আওয়ামী লীগকে কিংবা শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বাসনের কিংবা রাজনীতি করতে দেওয়ার সুযোগ তৈরি হয়, সেটা এক ধরনের জটিলতা তৈরি করবে। বাট এইটা পুরোটাই ডিপেন্ড করবে বিচারিক, মানে আদালতের উপরে। আদালতের একটা বিচার কতদিনে শেষ হবে এটা সরকারও ঠিক করতে পারে, ওই এখতিয়ার একদম আদালতের। ফলে আওয়ামী লীগ পলিটিক্স করতে পারবে কিনা, কবে করবে, শেখ হাসিনার কি হবে, এইটা নিয়ে প্রেডিক্ট করার চেয়ে আদালতের উপরে ছেড়ে দেওয়াটা ভালো। তবে একটা জিনিস আমার কিউরিওসিটি আছে, সেটা হচ্ছে ধরুন আমাদের একজন নেত্রী ভারতে গিয়ে অবস্থান নিলেন নিরাপত্তার কারণে। ভারতের এই পর্যায়ের একজন নেতা যদি বাংলাদেশে অবস্থান নেয় এবং বাংলাদেশ যদি তাকে সব প্ল্যাটফর্মে, মিডিয়ায় কথা বলতে, রাজনৈতিক কথাবার্তা বলতে অনুমতি দেয়, তাহলে ভারতের রিয়াকশন কেমন হতে পারে? উল্টো হতো, কারণ ভারত তো শেখ হাসিনা, আমি আপনাকে বলেছি যে ভারত শেখ তাদের হাসিনা রিয়াকশন ইস্যুতে কি আমাদের যে ক্ষোভটা আসছে বা সরকারি পর্যায়ে যে ক্ষোভটা প্রকাশ নিশ্চয়ই আরো বেশি হতো, এটা কি আরো বেশি হতো না? হতো। শেখ হাসিনা ইস্যুতে ভারত জেনে বুঝেই, সচেতন ভাবেই একটা ডাবল রোল প্লে করছে। অর্থাৎ তারা বারবার বলছে যে ওনার এই যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখা, ওনার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে সরকারের সম্পর্ক নাই। আবার এটাও ঠিক, উনি যেরকম হাই সিকিউরিটির মধ্যে আছেন, ওই অবস্থায় থেকে বক্তব্য দেওয়া, ইভেন ইমেইল ইন্টারভিউ দেওয়া কোনো গণমাধ্যমকে, এটা সরকারের সহযোগিতা সমর্থন ছাড়া এটা অ্যাবসার্ড, এটা সম্ভব না। তার মানে শেখ হাসিনা প্রশ্নে ভারত এক ধরনের ডাবল রোল প্লে করে। কেন করে সে ব্যাখ্যাটা আমি আগে দিয়েছি। ওনার জায়গায় আরেকজন লোক থাকলে ভারত এই কাজটা হয়তো করতো না। যেহেতু ভারত এখনো মনে করে যে শেখ হাসিনা হচ্ছে তাদের কাছে রাষ্ট্রীয় অতিথি এবং শেখ হাসিনা শেখ মুজিবের মেয়ে, ফলে তার ব্যাপারে ভারত সরকারের, ইভেন কংগ্রেস বিজেপি উভয়ের অবস্থানটা ডিফারেন্ট। ফলে একইভাবে ধরেন পরেশ বড়ুয়া, ভারতের বিচ্ছিন্নতাবাদী, উনি বাংলাদেশে থেকে যদি সংবাদ সম্মেলন, অনুপ চেটিয়া রাইট, উনি যদি বাংলাদেশে বসে এরকম কোনো অ্যাক্টিভিটি করতেন, এটা বাংলাদেশ অ্যালাউ করতো না, ভারত অ্যালাউ করতো না। ফলে এটা খুব স্পষ্ট, ভারত শেখ হাসিনার প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে যে রোল প্লে করছে, সেটা কূটনৈতিক ভাষায় এটা আসলে এক ধরনের ডাবল স্ট্যান্ডার্ড, এটা পরিষ্কার। তাহলে আমাদের রিয়াকশন আরেকটু করা হওয়া উচিত ছিল না? রিয়াকশন না, আমি সেটা মনে করি না। ধরেন ঠিক আছে, যেটা আমরা আমি মনে করি ওটাও ঠিক নাই। কারণ আরো মাইল্ড হতে হতো। আমি বলছি যে ধরেন আপনার সঙ্গে আমার সম্পর্কটা ধরেন কোনো কারণে খারাপ হলো, এখন আমার ভাষা কি হবে সেটা আমার কালচারের প্রশ্ন। আমি আপনার সঙ্গে খারাপ সম্পর্ক হলো বলেই আপনাকে কি আমি বাজে একটা স্ল্যাং বলবো? নিশ্চয়ই বলবো না। ফলে ভারত, মানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবশেষ যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, সেখানে কয়েকটা পয়েন্ট আছে। 1 নম্বর, সে বলেছে যে জুলাই রেভলিউশন তো না, এটা অভ্যুত্থানের পর থেকে সরকারের কোনো ডকুমেন্টে রেভলিউশন লেখা হয়েছে আপরাইজিং, লেখা হয়েছে অভ্যুত্থান। হঠাৎ করে 2 বছর পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেন রেভলিউশন লিখতে হলো আমি জানি না, ব্যাখ্যাটা কি? রেভলিউশন আর অভ্যুত্থানের মধ্যে অনেক পার্থক্য আছে, এবং জুলাইয়ের আন্দোলনটা যে রেভলিউশন না, এটা তো সরকারের লোকেরাও বলেছে, এটা অধ্যাপক আলী রিয়াজ বলেছে, ডক্টর ইউনূস বারবার বলেছেন অভ্যুত্থান, বিএনপি নেতারা বলছেন অভ্যুত্থান, তারেক রহমান বলছেন অভ্যুত্থান। আপনি হঠাৎ করে 2 বছর পরে গিয়ে আপনি কেন রেভলিউশন লিখলেন? এক। দ্বিতীয়ত, ওইখানে আরো কিছু শব্দ, এবং এই স্টেটমেন্টটা সম্ভবত সোশ্যাল মিডিয়া যতটুকু দেখলাম কয়েকবার এডিট করা হয়েছে। একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লিখিত একটা ডকুমেন্ট এতবার এডিট করতে হবে কেন?
তাহলে যিনি লিখেছেন উনি অতি উৎসাহী, অথবা উনি অসতর্ক ছিলেন, অথবা যারা এরকম মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটা সেন্সিটিভ জায়গায় আমি কাদেরকে বসাচ্ছি, যার একটা ধরনের রাষ্ট্র টু রাষ্ট্র কমিউনিকেশন, এটা ধরেন অনেক মানে কঠিন কথাও গালিগালাজ না করে বলা যায়। ফলে এইখানে স্টেটমেন্টটা যে বিষয়টা এরকম কড়া ভাষা বললেই ইন্ডিয়ার ডাবল স্ট্যান্ডার্ড ইটস কোয়াইট ওকে, এটা হতেই পারে না, হতে পারে, আমি সেটা বলিনি। আমি বলছি ওটা ইন্ডিয়ার কিন্তু স্ট্যান্ড। আমাদের স্টেটমেন্টে দু চারটা শব্দ চয়নে ভুল, না, আমি বলছি এটা সেটা একটা কূটনৈতিক বড় ধরনের না, আমি তো মিস্টেক। এটা আমার ওপিনিয়ন বলছি যে আমি এইটা, আপনার ওপিনিয়ন হ্যাঁ আমি আমার ওপিনিয়ন বলছি যে আপনার ওপিনিয়ন জানতেই হ্যাঁ আমি বলছি যে এইটা মানে আমি আমার প্রশ্নের উত্তরটা সরকার দিক না, যে 2 বছর পরে তার কেন রাষ্ট্রীয় ডকুমেন্টে রেভলিউশন লিখতে হলো, কেন হোয়াই, কেন আপ্রাইজিং না, কেন অভ্যুত্থান না? তার মানে কোনো একটা ঘটনা তো আছে, এক। আর দ্বিতীয়ত শেখ হাসিনাকে আপনি তো কড়া ভাষায় প্রতিবাদ করেন, আরো কড়া ভাষায় লিখলেন, শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেবে ভারত? আমার পয়েন্ট হচ্ছে এটা। ফলে আপনি স্টেটমেন্টের ভাষা কি এটার উপরে ডিপেন্ড করে না শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কি পাঠাবে না, এটা অন্য ম্যানেজমেন্ট, অন্য মেকানিজম, সেই মেকানিজমটা ভেতরে ভেতরে হচ্ছে। কূটনীতিকরা যখন আলোচনা করেন এবং আলোচনার পরে যে ব্রিফ করেন, ওনারা বলেন 10%, 90% বলেন না। ফলে ভেতরে কি আলোচনা হচ্ছে, ওনারা ভেতরে কি আলোচনা করেন আমরা জানি, কোনোদিন আমরা জানবো? ফলে আমরা যা বলছি একটা বড় অংশ হাইপোথিসিস। আমি বলছি যে একটা কালচার থাকে, রুচি থাকে, যে আমি এবং একটা ধারাবাহিকতা থাকে, যে আমি এই অভ্যুত্থানটাকে কিভাবে দেখি, এবং শেখ হাসিনার প্রশ্নে রাজনৈতিক বক্তব্য আর রাষ্ট্রীয় ডকুমেন্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বক্তব্য এক না। মঞ্চ এক জিনিস আর ফরেন পলিসির স্টেট ডকুমেন্ট আরেক জিনিস, আমি সেটা বলছি। ফলে আপনি যদি আরো কড়া কথা লেখেন, মানে হবেটা কি? আলটিমেটলি বাংলাদেশ কি চায় যে শেখ হাসিনা আসুক? যদি চায় তাহলে ওইভাবে মেকানিজম করতে হবে, এবং শেখ হাসিনা নিজেই তো বলেছেন উনি আসতে চান। তার মানে আপনি বলছেন বাংলাদেশ মেকানিজমে নাই, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মেকানিজম মধ্যে আছে, অবশ্যই নাই আমি বলিনি, আমি বলছি যদি চায় তাহলে তার সেই মেকানিজম করতে হবে। যদি চায় মানে কি, মানে শেখ হাসিনা একজন কনভিক্টেড আসামি, তার শাস্তির রায় হয়ে গেছে, আপনি বলার চেষ্টা করছেন যে বাংলাদেশ আসলে যদি চায় বলছি যে আমি এটা মিস ইন্টারপ্রিট করেন না আপনি। আমি বলছি যে যদি চায় তাহলে তো সে সেইভাবে মেকানিজম করবে, নিশ্চয়ই করছে, আমরা তো জানি না, আমরা তো ব্রিফিং এ পাই 10% বা আরো কম, ভেতরের গল্পগুলো আমরা জানি না তো তারা কিভাবে। আমি সেটাই বলছি যে যদি চায়, বলছে এই অর্থে যে প্রতীকী অর্থে, যে যদি চায় তাহলে তো নিশ্চয়ই তার মেকানিজমটা হচ্ছে ভেতরে ভেতরে, আমরা তো সব জানি না। ফলে নিশ্চয়ই একটা মেকানিজম হচ্ছে, তার ফলে এই বৈঠকগুলো ধারাবাহিকভাবে হচ্ছে। দীনেশ ত্রিবেদীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক, এরপর ওনার আবার দিল্লিতে চলে যাওয়া, মাঝখানে আমেরিকার গোরের বাংলাদেশে আসা, আপনি কি মনে করেন বিচ্ছিন্ন ঘটনা? না না, প্রত্যেকটা রিলেটেড। তাহলে অনেক ঘটনা ঘটছে ভেতরে, সেই ঘটনাগুলো আমরা খুব সামান্য জানতে পারছি। সেই জন্য বলছি যে আমরা আসলে জানতে পারছি খুব সামান্য, কিন্তু কিছু জিনিস তারপরও কিন্তু দৃশ্যমান হয়। যেমন দীনেশ ত্রিবেদী আমাদের এখানে সর্বোচ্চ পর্যায়ে 3 ব্যক্তির সঙ্গে বৈঠক করলেন, করে দিল্লিতে গিয়ে তাকে মোদির সাথেই দেখা গেল। এমনও হতে পারতো তিনি তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে রিপোর্ট করেছেন, সেখান থেকে ব্রিফ নিলেন, সেটা কিন্তু হলো না। এবং ভারত ওটাও প্রচার করলো, প্রধানের ঢাকায় আসা, এটা কিন্তু প্রচার করা হয়েছে, এটা কেউ ঢাকতে চায় নাই। তো গোরের ঢাকায় আসা, এগুলোর কোনো জায়গাতে কিন্তু কোনো ঢেকে রাখা, আড়াল করা, এগুলোর চেষ্টা নাই। তার মানে এগুলোর ভেতর থেকেও তো এক ধরনের মেসেজ পাওয়া যায়। মেসেজ তো পরিষ্কার যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার, কিংবা উনি যদি ঘোষণা দিয়েছেন আসবেন, একটা মেকানিজম হচ্ছে, হয়তো ইন্ডিয়া দুই ধরনের ন্যারেটিভ হতে পারে। ইন্ডিয়া হয়তো শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না, তার ইন্টারনাল চাপ আছে, অথবা শেখ হাসিনা নিজেই যেহেতু ঘোষণা দিয়েছেন আসবেন, তাহলে ঠিক আছে আপনি যান। তাহলে উনি যদি আসেন, আসার পরে পরিস্থিতিটা কি হবে? তখন শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে পলিটিক্যাল সিচুয়েশন এরকম থাকবে আপনার মনে হয়? ফলে সেরকম যদি ঘটনা ঘটে, উনি আসার পরে যদি একটা পলিটিক্যাল আনরেস্ট তৈরি হয়, সেটা সরকার কি করে মোকাবেলা করবে? আপনি কতটা আশাবাদী যে শেখ হাসিনা নিজে ডিসেম্বরে আসতে পারবেন? সার্বিক পরিস্থিতি শেখ হাসিনা তখনই আসতে পারবেন, অথবা আসতে যখন উনি মনে করবেন বা বিশ্বাস করবেন যে উনি এখানে সেফ। অর্থাৎ আবার এটাও ঠিক, উনি আসলেই তো আপনি ফাঁসির মঞ্চে নিয়ে যেতে পারবেন না, বিচারিক প্রক্রিয়া শেষ হতে হবে। ফলে উনি যদি এইটা নিশ্চিত হন, ভারত বা ভারতের আরো বাংলাদেশে আরো যারা ডেভেলপমেন্ট পার্টনার, তারা যদি এইটুকু নিশ্চিত হয় যে হ্যাঁ শেখ হাসিনা এলে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে উনি হয়তো লম্বা সময় জেলখানায় থাকতে হবে, ধীরে ধীরে এটা স্বাভাবিক হবে, অর্থাৎ উনি এলেই ওনার জীবন ঝুঁকিতে পড়বে না, এই নিশ্চয়তা পেলে পরেই আসবেন। এছাড়া ওনার পক্ষে উনি কেন রিস্ক নেবেন? বাস্তবিক অর্থে বিবেচনায় তো উনি এলেই ওনাকে ফাঁসির মঞ্চে দিয়ে দেওয়া হলো, যেটা আপনি বলছেন, এটা তো আসলে বাস্তবিক অর্থেই সম্ভব না। এবং উনি আসার পরে তো সরকারের দায়বদ্ধতা যে তার সেফটি। এবং গতকালকেই তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদ তো পরিষ্কার করে বলেছেন যে উনি এলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটাই ফ্যাক্ট। যে আমারও তাই মনে হয় যে যেহেতু আওয়াজটা উঠেছে, সেটা ডিসেম্বর হোক কিংবা আগে হোক কিংবা পরে হোক, হয়তো শেখ হাসিনা আসবেন কিংবা তাকে আনা হবে। ভাষাটা যাই হোক, হয় সরকার, বাংলাদেশ সরকারের চাপে হোক কিংবা শেখ হাসিনার ইচ্ছায় হোক, যে কারণেই হোক উনি হয়তো আসবেন। আসার পরে ওনার সিকিউরিটিটা নিশ্চিত করা
এবং ওই বিচারিক প্রক্রিয়া আপনি যেটা বলেন যাদের বিরুদ্ধে ম্যাসিভ অভিযোগ ওনাদের বিচারটা সম্পন্ন হতে হবে আসলে। তার আগে ইলেকশন, সেই ইলেকশনে আওয়ামী লীগের অংশগ্রহণ, এটা ভারত হয়তো চাইবে বা আওয়ামী লীগ নিজেও চাইবে, বাট সেইটা কতটা বাস্তবসম্মত এটা আমাদের আরো পরে আলোচনাটা করতে হবে, কারণ আমরা এখনই জানি না যে, কারণ অগস্টের 1 তারিখেও নিশ্চয়ই বাংলাদেশের অধিকাংশ মানুষ কল্পনা করে নাই যে শেখ হাসিনা 5 তারিখে চলে যাবে। তো ফলে আগামী মাসে কি হবে, ডিসেম্বরে কি হবে আমরা জানি না, কিন্তু ফলে অনেক কিছু আমরা ধারণা করতে পারি কিন্তু উপসংহারে পৌঁছতে পারি না। অবশ্যই। আচ্ছা, একদম ভিন্ন প্রসঙ্গে যে আমাদের দেশে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপক তোড়জোড় চলছে, 20 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু আসলে এই যে নির্বাচন, এই যে আনুষ্ঠানিকতা, বিদ্যমান আইন কি বলে এই আনুষ্ঠানিকতার কতটা যুক্তিগতভাবে প্রয়োজন আছে? কারণ আমরা কিন্তু জানি বিএনপি যাকে দাঁড় করাবে সেই চলে আসবে, সংখ্যাগরিষ্ঠ দল, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল, এটাতে আসলে আর নির্বাচনে যাওয়া বা কিছু সবকিছুই আনুষ্ঠানিকতাই বলা যায়। একদম আনুষ্ঠানিকতাই। ধরেন সংবিধানে বলা আছে যে রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে, প্রকাশ্য ভোটে নির্বাচিত হবেন। প্রকাশ্য ভোট 2 ধরনের হয়। ধরেন আমরা জাতীয় নির্বাচনে এবং স্থানীয় নির্বাচনে গোপনে ভোট দিই, কাকে ভোট দিই এটা কেউ জানে না এবং এটা জানবার সুযোগও নাই। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপারটাই খুবই অদ্ভুত। যে ধরেন 2 জন প্রার্থী, এবছর তো নিশ্চয়ই বিএনপির ধারণা করি আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আর ওদিকে কর্নেল অলি, 11 দলীয় জোটের প্রার্থী। 2 জন প্রার্থী যদি থাকেন, প্রার্থীদের নামের সামনে ঘর থাকবে, সেই ঘরের মধ্যে যিনি যাকে ভোট দিবেন, ধরেন বিএনপির প্রার্থী, উনি ফখরুল সাহেবকে ভোট দিবেন, তার সামনে তার নাম সাইন করবেন। তো সাইন করলে আপনি জানতে পারবেন যে আপনি কাকে ভোট দিলেন। তার মানে এই ভোটটা ওপেন, কোন এমপি কাকে ভোট দিয়েছেন এটা জানা যাবে। ফলে এটা হচ্ছে ব্যালট পেপারের, এটা হচ্ছে আইনগত ত্রুটি 1। সাংবিধানিক ত্রুটি হলো যে আর্টিকেল 70 অনুচ্ছেদ, যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, যে 70 অনুচ্ছেদে এখন যেটা বলা আছে যে কেউ যদি দল থেকে পদত্যাগ করে, অর্থাৎ কোন এমপি যে দল থেকে নির্বাচিত হয়েছেন সেই দল থেকে পদত্যাগ করেন অথবা তিনি সংসদে দলের বিপক্ষে ভোট দেন, তাহলে তার এমপিশিপ বাতিল হবে। এখন দলের বিপক্ষে ভোট মানে কি, এটা একটা বিরাট ডিবেটের ব্যাপার। গতকালকে চিফ হুইপ নুরুল ইসলাম সাহেব উনি ব্যাখ্যা দিয়েছেন যে দলের যে রাষ্ট্রপতি নির্বাচনে কেউ যদি নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে ভোট দেয় তাহলে সেটা দলের বিরুদ্ধে ভোট দেওয়া গণ্য হবে এবং 70 অনুচ্ছেদ অনুযায়ী ওনার এমপিশিপ বাতিল হবে। এইটা নিয়ে 91 সালে যখন রাষ্ট্রপতি নির্বাচন আইন হয় তখন এই ডিবেট উঠেছিল। তখন আপনি জানেন যে আমাদের বাংলাদেশের সবশেষ ভোট হয়েছিল 91-এ, আব্দুর রহমান বিশ্বাস যেবার জিতলেন। এরপরে 23 সাল পর্যন্ত প্রত্যেকবারই হয়েছে আসলে সিলেকশন, কারণ সরকারি দল একজনকে নমিনেট করেছে, একাধিক প্রার্থী ছিল না, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইলেকশন কমিশন নির্বাচিত ঘোষণা করেছে। এবছর সেই 91 পরে প্রথম ঘটনা ঘটছে যে একটা প্রকাশ্যে ভোট হবে, এমপিরা ভোট দিবেন। তার মানে 91 সালে প্রশ্ন উঠেছিল যে 70 অনুচ্ছেদ অনুযায়ী একজন এমপি যদি তার দলের প্রার্থীকে ছাড়া অন্য কাউকে ভোট দেন তার এমপিশিপ বাতিল হবে কিনা। তখন অনেকে বলেছিলেন যে না, এটা হবে না, কারণ যে দলের বিপক্ষে ভোট দেওয়া আর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়াটা এক জিনিস না। কারণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়াটা এইটা সংসদের দৈনন্দিন কার্যক্রমের অংশ না, এটা আলাদা ইন্ডিভিজুয়াল সাংবিধানিক ইলেকশন। ফলে এইটা 70 অনুচ্ছেদ কভার করবে না। এইটা বলার পরে তৎকালীন সরকার একটা অধ্যাদেশ জারি করেছিল যে রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দিলে সেটাও 70 অনুচ্ছেদের আওতায় পড়বে। তুমুল সমালোচনা হলো, অধ্যাদেশটা সরকার বাতিল করলো। আচ্ছা, বাতিল করলো। এখন গতকালকে নুরুল ইসলাম মনি চিফ হুইপ যে ব্যাখ্যা দিয়েছেন, ওনার ব্যাখ্যা অনুযায়ী কিন্তু 70 অনুচ্ছেদ বলবৎ আছে এবং যে এক্সিস্টিং যে আমাদের বিধান তাতে কেউ বিএনপির কেউ যদি অলি আহমেদকে ভোট দেয়, জামাতের কেউ যদি বিএনপিকে ভোট দেয়, তাহলে তার জানা যাবে কে কোন পার্টিকে ভোট দিয়েছে, ওনার সদস্যপদ বাতিল হবে। ফলে এটা একটা ত্রুটি। এই কারণেই আমাদের যে সংবিধান সংস্কারের জন্য যে কমিটি হলো, আপনার কমিশন গত অন্তর্বর্তী সরকারের সময় এবং এরপরে জুলাই সনদ হলো, সেখানে কিন্তু পরিষ্কার করা হয়েছে যে 70 অনুচ্ছেদ অনুযায়ী এমপিরা আসলে কতটুকু পারবেন। সেখানে বলা আছে যে শুধুমাত্রই আস্থা বিল এবং অর্থ বিল এই দুটির প্রশ্নের বাইরে এমপিরা ভোট দানের ক্ষেত্রে স্বাধীন থাকবেন। আস্থা ভোট মানে কি, যে ধরেন সরকারি দলের ব্যাপারে অনাস্থা তৈরি হলো, বিরোধী দল বললো যে আপনাকে মানি না, ওকে তাহলে ভোট নেন। অর্থাৎ যেই ভোটে সরকারের পতন হয়ে যাওয়ার শঙ্কা আছে সেই ভোটে দলের পক্ষে থাকতে হবে। এবং অর্থ বিল যেটা বাজেটে, ওইখানে আপনি পক্ষে ভোট, এর বাইরে সমস্ত ভোটে আপনি ওপেন থাকবেন। সেটা এই রাষ্ট্রপতি নির্বাচনও, এটা হলো জুলাই সনদে বলা আছে। এবং বাকি তো বহু সিদ্ধান্তের ক্ষেত্রেই তাদের ভোটাভুটি হয়, কিন্তু এমপিরা কখনোই বিলে এমপিরা অলওয়েজ দলের পক্ষে থাকেন। আপনি কখনোই দেখবেন না, ইভেন আমি এই এক্সাম্পলটা একাধিকবার দিয়েছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এই বিতর্কিত আইনটা যখন পার্লামেন্টে পাস হয় 18 সালে, তখনও সরকারি দলে কোনো এমপি বিপক্ষে দাঁড়ান নাই ওই ভয়ে। ওনারা মনে করেছে বিলের বিরুদ্ধে ভোট দিলেও দলের বিরুদ্ধে ভোট হয়। আমি তখন লিখেছিলাম একাধিক জায়গায় জন্য বিলের বিপক্ষে ভোট দিলে দলের বিরুদ্ধে ভোট হয় না, কিন্তু এমপিরা ও জুজুর ভয়ের কারণে ভোট দেন নাই।
কিন্তু এবার বিএনপির যে নির্বাচনী ইশতেহার, তারা এখানে আরেকটু ইলাবোরেট করেছে জিনিসটা। তারা বলেছে অর্থ বিল, আস্থা বিল, সংবিধান সংশোধন এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত থাকে, যেমন ধরেন যুদ্ধ, এরকমের বিষয় 4টা বাদে সমস্ত বিষয়ে এমপিরা স্বাধীন থাকবেন ভোট দেওয়ার ক্ষেত্রে। তার মানে রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যে নাই কিন্তু। হ্যাঁ, অর্থাৎ এখন যে সংবিধান সংশোধনের প্রক্রিয়াটা চলছে, যে বিশেষ কমিটি বৈঠক করছে, যে কাজ করছে, যদি এই আলোকে সংবিধানটা সংশোধিত হয়ে যায়, তাহলে কিন্তু আগামীতে যদি রাষ্ট্রপতি নির্বাচন হয়, তখন কিন্তু এমপিরা ভোটদানের ক্ষেত্রে স্বাধীন থাকবেন। কিন্তু এখন বিদ্যমান এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় আগামী 20 তারিখে যে ভোটটা হবে, সেখানে কিন্তু এমপিদের পক্ষে দলের প্রার্থীর বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নাই। ফলে আপনার পয়েন্টে আমি আসি, তার মানে কি 2/3 মেজরিটি বিএনপির আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি প্রার্থী হন, তাহলে বাই ডিফল্ট উনি প্রেসিডেন্ট হচ্ছেন। তাহলে কেন ভোটাভুটি করছেন আপনি? আপনি জানেন মির্জা ফখরুল সাহেব প্রেসিডেন্ট হবেন, এটা নিতান্তই একটা আনুষ্ঠানিকতা, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। তার মানে এইটাকে আমরা দেখাচ্ছি এক ধরনের ডেমোক্রেটিক চর্চা, দুজন প্রার্থী আমরা ভোট দিচ্ছি, আসো ভোটের উৎসব, এটা নিতান্ত ভোটের উৎসব, কিছু সময় ক্ষেপণ। এমপিরা ভোট সংসদ অধিবেশন থাকবে না, কিন্তু এমপিরা সবাই যাবেন, একটু গেট টুগেদার হবে নিশ্চয়ই, কিন্তু আলটিমেটলি ইটস নট ইলেকশন, এটা এক অর্থে সিলেকশনই একটা ভোটের আনুষ্ঠানিকতা। ফলে আমার যেটা মনে হয় 70 অনুচ্ছেদ শুধু না, এই যে নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন আইন, এটাও পাল্টানো দরকার। কেন এটা প্রকাশ্য ভোট হবে? আমি কাকে ভোট দিলাম সেটা আপনি কেন জানবেন? একজন এমপি কাকে ভোট দিল এটা কেন জানবে? ফলে এইটাও ত্রুটিপূর্ণ। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন আইন শুড বি চেঞ্জড এবং আর্টিকেল 70 শুড বি চেঞ্জড। এটা না হলে এই ভোট, রাষ্ট্রপতি নির্বাচন নিতান্ত একটা আনুষ্ঠানিকতার মধ্যে থাকবে আসলে। তার মানে গতকালকে সরকার দলীয় চিফ হুইপ যেটা বলেছেন, সেটার মধ্যে বিভ্রান্তি আছে। বিভ্রান্তি উনি পরিষ্কার করেছেন, কিন্তু আমি মনে করি বিভ্রান্তি আছে। আমি মনে করি এই কারণে যে দলের বিপক্ষে ভোট বলা হয়েছে 70 অনুচ্ছেদে। এখন রাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হলেন, এইটা দিয়ে তো সরকার পড়ে যাচ্ছে না, আর এর দলের বিরুদ্ধে ভোট তো না। এখন ওনার যুক্তিটা এই যে যেহেতু দল মনোনয়ন করেছে বা করবে মির্জা ফখরুলকে বা অন্য কাউকে, তাহলে ওনার বিরুদ্ধে ভোট দিলে দলের বিপক্ষে ভোট যাবে, পরোক্ষভাবে ওনার এটা লজিক্যাল। আমাদের যে আমি বললাম তো 70 অনুচ্ছেদটা বরাবরই একটা গোলমেলে ব্যাপার। অতীতে কোনো এমপি সাহস করে দলের বিরুদ্ধে ভোট দেন নাই, আইনের বিরুদ্ধে ভোট দেন নাই, উনি মনে করেছেন এমপি সিট যাবে। আমি একবার একজন এমপিকে বলেছিলাম যে আপনারা কেউ একজন সাহস করে বিলের বিপক্ষে একটা ভোট দেন, এরপর যদি এমপিশিপ যায় আপনি হাইকোর্টে যাবেন, আমি নিশ্চিত হাইকোর্টে আটকে দেবে। কারণ বিলের বিপক্ষে ভোট দেওয়া, কোনো একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় আমি সরকারের বিরুদ্ধে দাঁড়ানো, এটা তো দলের বিরুদ্ধে দাঁড়ানো না, এটা তো আমার ব্যক্তিগত নাগরিক হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে আমি তো এটা এগেইনস্টে থাকতে পারি, একটা নির্দিষ্ট প্রস্তাবের বিপক্ষে যাওয়া। হ্যাঁ, ওটা দলের বিরুদ্ধে না। বাংলাদেশের কোনো এমপির ওই ভয়ে ওই মেরুদণ্ড নাই, মেরুদণ্ড ছিল না, গার্ডস নাই, গার্ডস ছিল না বলে কেউই সাহসটাই করে না, একদম জুজুর ভয়ে। ইভেন চিফ হুইপ তো কালকে তো পরিষ্কার করলেন যে যেহেতু 70 অনুচ্ছেদ বলবৎ আছে, অতএব দলের প্রার্থীর বিরুদ্ধে ভোট দেওয়ার সুযোগ নাই। তার মানে আপনি এই 70 অনুচ্ছেদ এখন যেভাবে আছে এইভাবে রেখে আসলে সংসদকে ভাইব্রেন্ট করতে পারবেন না। সেটাই। আবারও একদমই ডিফারেন্ট ইস্যুতে যাচ্ছি আমরা। আসলে সম্প্রতি গ্যাস এবং বিদ্যুৎ নিয়ে খুব ভুগছি। গতকালকে আমার এক কলিগ কথা প্রসঙ্গে বলেছিলেন যে কুষ্টিয়ায় একদিনে 88 বার কারেন্ট গিয়েছে। এখন গুনে রাখাটাও তো একটা বিরাট কাজ, এবং যিনি ইলেকট্রিসিটি সাপ্লাইটা করছেন এবং বন্ধ করছেন তার জন্য তো এটা কষ্টকর কাজ। এই পরিস্থিতিটা সরকার খুব সহজেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বলে বাতিল করে দিয়েছে। বাতিল ঠিক করে নাই, কিন্তু এক ধরনের ব্যাখ্যা দিয়েছে, একটা স্ট্যান্ড নিয়েছে। আপনি কি মনে করেন আসলে আমরা যে পরিস্থিতির মধ্যে সার্বিকভাবে আছি, এই বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট, এটা আমরা কতদিনের মধ্যে মোটামুটি একটু ওভারকাম করে সহনীয় জায়গায় আসতে পারি? শীত আসলে পরে না, এটা তখন চাহিদা কম থাকে, তখনই সেটা না, স্বাভাবিকভাবে। স্বাভাবিক বাংলাদেশ বিদ্যুৎ জ্বালানির একটা দীর্ঘমেয়াদী ক্রাইসিসে পড়ে গেছে, এটা অনেক বছর আগে। ফলে এই পরিস্থিতি তৈরি হতোই, এবং এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে ভুল পলিসি। বাংলাদেশের মাটির নিচে গ্যাস তেল থাকার পরেও আমরা নিজস্ব অনুসন্ধানে জোর কখনোই দেইনি। আমরা পুরো জ্বালানি সেক্টরটাকে প্রাইভেট সেক্টরে দেওয়ার জন্য, এলএনজি ব্যবসা, কিছু কোম্পানিকে এলএনজি ব্যবসা দেওয়ার জন্য আমরা গভীর সমুদ্রে বা স্থলভাগে ওই অর্থে কোনো অনুসন্ধান করি নাই, এবং আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আমরা ল্যাংড়া করে রেখেছি। ফলে আপনি যখন নিজের সম্পদ থাকতেও বাইরে থেকে কেনেন এবং কেনায় উৎসাহিত করেন কিছু কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য, পুরো এলএনজি ব্যবসাটা আপনি কিছু কোম্পানির হাতে দিয়ে দিলেন। এখন লোকেরা বাসায় গ্যাস নেয়, সে সিলিন্ডার গ্যাস কেনে, এবং সরকার যে নির্ধারিত দাম সেই দামে কোথাও পাবেন না আপনি গ্যাস। তার মানে আপনি কিছু কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য একটা রাষ্ট্রের বিরাট জ্বালানি সেক্টরকে প্রাইভেটাইজ করে দিলেন। ইভেন আরো ভয়ঙ্কর জিনিস হলো এই যে তেল জ্বালানি আমদানি, এটা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে, গতকালকে বিদ্যুৎ মন্ত্রী ঘোষণা দিয়েছেন, এবং এইটা একটি পার্টিকুলার কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে। এটা ওপেন সিক্রেট, আমি নাম না বলি, একটা বড় কোম্পানি সবাই জানে।
সেই কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য এখন রাষ্ট্র যদি পার্টিকুলার কোনো একটা দুইটা কোম্পানিকে বা ব্যবসা প্রতিষ্ঠানকে ব্যবসা দেওয়ার জন্য তার নাগরিকের বিরুদ্ধে এইসব সিদ্ধান্ত নেয়, এটা তো কোনো কথা হতে পারে না। তার মানে আপনি যতদিন পর্যন্ত না, আমাদের এখন সম্ভবত জ্বালানি তেলের আমদানি সম্ভবত 60% প্লাস। একটা দেশের যদি জ্বালানি তেল 70% প্রায় বা আরো বেশি আমদানি করতে হয় এবং 5-7 বছর এই অবস্থা চলতে থাকবে, 5-7 বছর পরে এটা আপনি 100% আমদানি নির্ভর হবে, তখন তো দুর্ভিক্ষ হবে দেশে। তার মানে আপনাকে আমদানি নির্ভরতা কমাতে হবে, এলএনজি ব্যবসা কমাইতে হবে, এলএনজি আমদানি কমিয়ে আপনার নিজস্ব যে রিসোর্স এটা বাড়াতে হবে, রিনিউয়েবল এনার্জিতে যেতে হবে। এর কোনো বিকল্প নাই। আপনি গভীর সমুদ্রে আমাদের গ্যাস আনডাউটেডলি আছে, ফলে সেইখানে প্রোডাকশন শেয়ারিং কস্টের মধ্য দিয়ে আপনাকে গ্যাস অনুসন্ধান করতে হবে, বের করতে হবে। এইটা যতক্ষণ পর্যন্ত না পারছেন ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ বা জ্বালানি সংকটের কোনো শর্টকাট সমাধান নাই। তার মানে ওয়ে আউট ওই এক জায়গাতেই, আর নিজস্ব এটাও অনুসন্ধান বাড়ানো এবং অপচয় কমানো, চুরি কমানো। বিদ্যুতের একটা বড় সিস্টেম লস হয়, চুরি হয়, অপচয় হয়। যদি ধরেন যে আপনি সেইটা কতটুকু কমাতে পারতেছেন, ফলে সেইখানে খুব একটা। আর একটা ব্যাপার হলো যে ভুল কিছু পলিসি আছে আমাদের। এই যে ভাসমান এলএনজি টার্মিনাল, এই ভাসমান এলএনজি টার্মিনাল হচ্ছে অ্যাডহক বেসিস, এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। এটারও বিকল্প অনেক সময় জ্বালানি বিশেষজ্ঞরা বিভিন্ন সময় বিকল্প বলেছেন। কোনো সরকারই এই বিকল্পতে যেতে চায় না। সরকার সবসময় শর্টকাট, একটা ক্রাইসিস হয়েছে এখনই এইটা করো, মানে প্যারাসিটামল থিওরি, মানে এখন মাথা ব্যথা, এখন জ্বর, এখন তুমি প্যারাসিটামল খাও। কিন্তু জ্বর যাতে না হয় বা জ্বর যে কারণে হলো, কারণ হোমিওপ্যাথির ট্রিটমেন্টটা করতে চায় না যে দীর্ঘমেয়াদে আমি যাব। তো সরকারের এটা ভুল পলিসি থাকে অলওয়েজ, তারা যে কোনো সংকটের তাৎক্ষণিক সমাধান করতে চায়। তো তাৎক্ষণিক সমাধান করতে গেলে আপনি দীর্ঘমেয়াদী সমাধান বের করতে পারবেন না। এটা বোধহয় মানুষ হিসেবে আমাদেরও দায় আছে, কারণ Right. ধরেন আমি যখন আপনাকে প্রশ্নটা করছি আমার ভেতরেও ছিল যে ঠিক সময়টা কতটুকু, আমার কতদিন লাগতে পারে, আমি খুব দ্রুত এই না, সংকটগুলির বিদ্যুৎ একটা সংকটের সমাধান খুব দেখতে দ্রুত সমাধান চাচ্ছিলাম। আমি দেখি না। দীর্ঘমেয়াদী সমাধান যেটা ছাড়া আসলে এখন আর কোনো রাস্তা না। নাই, ওইটার দিকে আমরাও একটু কম যেতে চাই। এটা আমাদেরও জাতিগতভাবে সংকট, কারণ আমরা যেহেতু সংকটটা দীর্ঘমেয়াদী, সমাধানও দীর্ঘমেয়াদী। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক কিছু নিয়ে একদম খোলামেলা আলাপ করলেন, জানতে পারলাম। আসলেই অনেক ব্যাখ্যাগুলো ছিল, অনেক কিছুই যেগুলি একটু এলাবোরেটলি জানার প্রয়োজন ছিল। দর্শক, অনেক কিছু শুনলাম আমরা শেখ হাসিনার অবস্থান নিয়ে, ভারতের অবস্থান নিয়ে, আমাদের কোন দিক থেকে কিভাবে কি করা উচিত, রাষ্ট্রপতি নির্বাচনের সূক্ষ্ম একটা জটিলতার কথা শুনলাম। পাশাপাশি গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট নিয়েও অনেক কিছু শুনলাম, যেটা আসলে একটু তো হতাশাজনক বটেই। তারপরেও আমরা আশা করব সরকার শিগগিরই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমাদের অন্তত নিষ্কৃতির একটা পথ খুঁজে বের করার চেষ্টা করবেন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।